সুখপুর গ্রামে সরলা নামে এক বৃদ্ধা বাস করত। সরলা দেবীর দুই সন্তান, এক মেয়ে আর এক ছেলে। মেয়ের বিয়ে হয়েছে প্রায় 10 বছর হলো, কোনো সন্তান এখনো হয়নি। ছেলের বিয়ে হয়েছে সবে 1 বছর হলো। সরলা দেবী হলো যথেষ্ট ভালো মনের মানুষ। ছেলের যখন 2-2.5 বছর বয়স, তখন তখন স্বামীর অকাল মৃত্যু ঘটেছে। সরলা দেবীর পরিবার খুব একটা গরিব ছিল না, কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকেই গরিবের কষ্টটা তিনি বেশ বুঝতে পেরে। পরিবারের একমাত্র রোজগারে ছিল তার স্বামী। দুই সন্তানকে তিনি খুব কষ্ট করে বড় করে। সরলা দেবীর ছেলে সুমন ছিল খুব সিধে সাদা একটা ছেলে, যে মা আর দিদিকে তার একমাত্র অভিভাবক বলেই মনে করত। তাদের কথা সে অক্ষরে অক্ষরে মেনে চলতো। সে সবসময় মনে করত তার মা আর দিদি সবকিছু করে তার ভালোর জন্য। ও বলতে ভুলে গেছি, সুমন একটা মুদি দোকানে কাজ করত। সুমন বিয়ে করেছে পাশের গ্রামে একটা মেয়ে লক্ষ্মীকে। লক্ষ্মী ছিল খুব ভালো মেয়ে। সারাদিন সংসারের টুকটাক কাজ করে তার সময় চলে যেত। তার পরিবারে তার শাশুড়ি স্বামী তাদের খুব ভালোবাসে, তাই সে মনের আনন্দে কাজ করত। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ সে তার স্বামীর কাছে করত না, কারণ সে বিয়ের আগে খুব কষ্ট সহ্য করেছে। লক্ষ্মীর ছোটবেলায় তার মা বাবা মারা যায়। ছোট থেকে লক্ষ্মী সে তার কাকু কাকিমার কাছে বড় হয়। তার কাকিমা ছিল খুব বদ একটা মহিলা। তারও একটা মেয়ে আছে, কিন্তু সে লক্ষ্মীকে কাজের মেয়ের মতো দেখতো। কোনোদিন খেতে দিত না, কোনোদিন ভালো করে কথাও বলতো না, ঘরের সমস্ত কাজ করাতো। হ্যাঁ কাকি, আমি সকাল থেকে সমস্ত কাজ করছি, খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না। আমি খেয়ে তোমার বাকি কাজগুলো করে দেব। সকাল থেকে কিছু না খাওয়ায় মাথা ঘুরছে। খিদে পেয়ে একটু না কাজ করতে করতে তার খিদে পেয়ে যায়। সারাদিন গান্ডে পিন্ডে খাওয়ার পরেও এই মেয়ের কি করে যে এত খিদে পায় কে জানে। আগে যা গোয়ালের কাজ শেষ কর, তারপরে খিদে পাবি। এইভাবে লক্ষ্মীর কাকিমা ভাবে লক্ষ্মীর উপর অত্যাচার করত। বিয়ের পর লক্ষ্মী এইসব অত্যাচার থেকে মুক্তি পেয়েছে। তার স্বামী আর শাশুড়ি খুবই ভালো মানুষ। লক্ষ্মীর সরল স্বভাব আর তার কাজকর্ম দেখে তারা লক্ষ্মীর খুব প্রশংসা করে। কিন্তু তার একমাত্র ননদ মানসী তার বাপের বাড়িতে লক্ষ্মীর এমন প্রশংসা ঠিক হজম হচ্ছিল না। সে লক্ষ্মীকে একেবারেই সহ্য করতে পারত না, কিন্তু সে সেটা কাউকেই বুঝতে দিত না। মানসীর শ্বশুর বাড়িতে মানসীকে কেউ ভালোবাসতো না। তার শাশুড়ি ছিল খুবই দরজাল আর খুব রাগী স্বভাবের মানুষ। তার কথায় সংসারের শেষ কথা। তার ছেলেও পর্যন্ত তার সমস্ত কথা মেনে চলতো। মায়ের অনুমতি ছাড়া কোনো কাজ সে করতো না। সে বেশিরভাগ সময়ই বাইরে কাজ করত। তাই মানসী একাই থাকতো শ্বশুর বাড়িতে। তাই শাশুড়ির সমস্ত তেজ মানসীকেই সহ্য করতে হতো। তার সমস্যার কথা তার বরকে বললেও কোনো কাজ হতো না। মানসীর শাশুড়ি মানসীকে পছন্দ করতো না, কারণ সে ছিল খুব অহংকারী আর স্বার্থপর। আর তার এত বছর বিয়ে হয়েছে, তার কোনো সন্তান এখনো হয়নি। এই কারণেই না না, এতদিন পরে আমার ছেলেটা বাড়ি ফিরেছে। ও এখন কোথাও ঘুরতে যেতে পারবে না। তাছাড়া ঘুরতে গিয়ে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। আর তুমি তো সময় পেলেই বাপের বাড়ি চলে যাও, তার থেকে বরং সবাই বাড়িতে থাকো। কি বলছেন মা? আমরা কত আশা করেছিলাম দুজন মিলে কোথাও ঘুরে আসবো। তোমাকে তো আগেও বলেছি, এখন তুমি না বলছো কেন? না না মা, আমরা যাব না কোথাও। তুমি নিশ্চিন্তে থাকো। এতদিন বাইরে বাইরে কাটিয়ে আমারও আর বাইরে যেতে ইচ্ছে করছে না। এখন ঘরে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করে আরাম করব। খাবার তো 2-1 সপ্তাহ পরে বাইরে যেতে হবে। তার থেকে বরং একটু বাড়িতেই থাকি, আরাম করি। তার বরের মুখে এমন কথা শুনে মানসী খুব রেগে যায়। মানসী খুব রেগে তার বর মোহনের সঙ্গে খুব ঝগড়া শুরু করে। সারা জীবন মায়ের আঁচল ধরেই থাকো। তুমি যদি তোমার মায়ের কথাই শুনবে, তাহলে আমাকে বলেছিলে কেন? আরে তুমি থামো তো। মায়ের কথা শুনবো নাকি তোমার কথা শুনবো? এতদিন পর বাড়িতে এসেছি, আমার মায়েরও তো ইচ্ছা করে আমার সঙ্গে সময় কাটানোর। তুমি তো এখানের কাজ শেষ করে সবসময় বাপের বাড়ি চলে যাও মায়ের সঙ্গে থাকবে বলে। তা আমার মায়ের কি ইচ্ছে করে না আমার সঙ্গে সময় কাটাতে? তুমি কি আমার মায়ের সঙ্গে সময় কাটাও? তুমি তো সময় পেলেই বাপের বাড়ি চলে যাও। আমার মা সব সময় একা একা থাকে, তাই মা না বলেছে যাওয়া হবে না। আর তুমি যদি চাও তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসতে পারো। এই বুড়িটার জন্য আমি কোনোদিন শান্তি পাবো না। কবে যে এই ঘাটের মোড়া গিদেই হবে কে জানে। শোনো বৌমা, যদি কোনো কাজে আমায় লাগে তুমি আমাকে বলো, দ্বিধাবোধ করো না। আমি তো সারাদিন কিছুই করি না, চুপচাপ বসেই থাকি। তোমার হাতে হাতে যদি একটু কাজটা এগিয়ে দেই, তাহলে তোমারও একটু সুবিধে হবে। না মা, আমার কোনো কাজে তোমাকে লাগবে না। তোমার বয়স হয়েছে, তুমি বসে বিশ্রাম নিও। ঘরের তো এই তো কটা কাজ।
ও আমি সামনে নেব। মানসী এসেছিল মায়ের সঙ্গে দেখা করতে। ঘরে ঢোকার ঠিক আগেই শাশুড়ি বৌমার এমন স্নেহের সম্পর্ক দেখে একটু দাঁড়িয়ে গিয়ে সমস্ত কথা শুনতে থাকে। লক্ষ্মীর প্রতি তার মায়ের এমন ভালোবাসা থেকে সে মনে মনে তেলে বেগুনে জ্বলতে থাকে। আমি এত ভালো ঘরের মেয়ে হয়েও আমার কপালে এত ভালোবাসা জুটল না। আর আমার মা দেখো, একটা মা বাপ মরা মেয়েকে বউ করে নিয়ে এসেছে। যার ছেলে তার শ্বশুরবাড়ি থেকে কিছুই পায়নি, সেই মেয়েকে মাথায় তুলে রাখছি। আর দীক্ষেতে দেখলে গা জ্বলে যা। জানো মা, তোমার জামাই এসেছে। ও এতদিন পর এসেছে। আমরা একটু বেড়াতে যাব বললাম। বুড়িটা খুব হিংসুটে, ওরকমে কিছুই বললো না। ভাবলাম আমাদের যাওয়াতে মদ আছে, কিন্তু যেই ছেলে ফিরে এলো অমনি ডেকে বসলো। আর তোমার জামাইও হয়েছে সে। মায়ের মুখের ওপর একটা কথা বলবে না। আমাদের যাওয়াটা না আর হবে না, কত আশা করেছিলাম। ছাড়ো এসব কথা। কি গো মা, তুমি কি কথা বলছিলে বৌমার সঙ্গে? না, তেমন কিছু বলিনি। যদি সমস্ত কাজ করতে না পারে আমাকে বলতে। বুঝতেই তো পারছিস, আমি তো একাই বসে থাকি। যদি বৌমার হাতে হাতে একটু কাজ করে দিই, ওরও সুবিধে হয়। আমার মরা মেয়ে ভালোবাসা তো জীবনে পায়নি, তাই বলছিলাম। মা, বেশি বৌমাকে মাথায় তুলবেন। আজ তুমি একটু কাজের কথা বলছো, কাল তোমাকে সমস্ত কাজ ধরিয়ে দেবে, তখন না বলতে পারবে। আজকালকার দিনের মেয়ে, বুঝে শুনে একটু কথা বলো। এই তো একটুখানি ঘরের কাজ, পারবে না কেন? বাপের বাড়ি কি ছিল পতিপতি, কোনো কাজ করতো না, এখন এসে এত কাজ করছে? অভ্যেস নেই তা তো নয়। করতে দাও মা, করতে দাও। সমস্ত কাজ একা হাতেই করতে দাও। দরকার হলে তোমার যত কাজ তাও দিয়ে দাও। এভাবে পরের বাড়ির মেয়েকে বেশি মাথায় তোলো না। মা, তুই আজ থেকে যা, কাল যাবি। অনেক দিন হলো তুই আর রাতে থাকিস না, দিনের বেলা আসিস, গল্প করে চলে যাস। না না মা, আজ থাকতে পারবো না। তুমি চিন্তা করো না, কাল এসে রাতে তোমার কাছে থাকবো। কাল তোমার জামাই বাড়িতে থাকবে না, একটা কাজের জন্য তার বন্ধুর বাড়িতে যাবে। আমি তাহলে উঠি মা। লক্ষ্মী, এই নাও, তোমার জন্য এই ফোনটা নিয়ে এসেছি। দেখতে দেখতে আমাদের বিয়েটা 1 বছর হয়ে গেল, তোমাকে তেমন কিছু দিতে পারিনি, তাই একটু একটু টাকা জমিয়ে তোমার জন্য এই ফোনটা কিনেছি। এই ফোনটা খুব বেশি দামি নয়, তুমি তো জানোই আমি একটা সামান্য দোকানে কাজ করি। আরে কি বলছো তুমি? তুমি আমার জন্য এত খালাটা ফোন নিয়ে এসেছো, তাও আবার এই ফোনের দাম নিয়ে তুমি হিচকিচাচ্ছ? তুমি যদি আমাকে কিছু নাও দিতে, তাও আমি তোমাকে কিছু বলতাম না। না না, আজকালকার দিনের মেয়ে তুমি, তোমার তো একটু ফোন টোন লাগতেই। ছোট থেকে তোমার মা বাবার কোনো আদর পাওনি, শুধু পেয়েছো কাকিমার মুখ চামটা। তাই আমি একটু চেষ্টা করছি তোমাকে হাসি খুশি রাখার। এটা রাখো। তুমি জানো আমি কত ভাগ্যবতী? ভগবান আমার জন্মের সময় আমার মা বাবাকে কেড়ে নিয়েছে, তাই তো বিয়ের পরে এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছে, যেখানে আমাকে সবাই খুব ভালোবাসে। মানসী বাড়ি যাবার সময় দরজার আড়াল থেকে তার ভাই আর বউয়ের কথা শুনছিল। দে দে, আরো দে। এই মা মরা মেয়েটার কপাল থেকে আমার তো গা হাত রাই করে। শাশুড়ি কত ভালোবাসছে, স্বামী ফোন কিনে এনে দিচ্ছে। এরা কি সবাই আমায় ভুলে গেল? আমাকেও তো কিছু একটা দিতে পারে এরা। আমার নামও মানসী। তোর কপাল এভাবে কতদিন ভালো থাকে আমি দেখব। যা সুখ নেওয়ার নিয়ে নেই, এরপর থেকে তোর জীবনে কাল হয়ে দাঁড়াবো আমি। কি রে খোকা, তোর কাজকর্ম কেমন চলছে? বেতন কি একটু বাড়িয়েছে, না ঠিক আগের মতোই আছে? মালিককে বলে একটু বেতন টেতন বাড়াতে বল না। এই অল্প টাকায় ঠিক করে সংসারটাও চলছে না। না মা, বেতন একটু বাড়িয়েছি আগের মাস থেকে। আমি তোমাকে বলিনি কারণ তোমার বৌমার জন্য একটা ফোন নিয়েছি, তাই তোমাকে বলা হয়নি। ও আচ্ছা আচ্ছা, তা নিয়েছিস, বেশ করেছিস। ও সারাদিন একা থাকে, কাজকর্ম করে। বাড়িতে তো টিভি টিভি কিছুই নেই। এরপর থেকে আর খরচা বাড়াস না। ঠিক আছে মা। কি গো, তোমার এই আসার সময় হলো? তা মার সঙ্গে সব কথা সেরেছো তো? শোনো না, এতদিন তো পরে এলি, আমাকে একটা জিনিস কিনে দেবে? না না, আমি সব টাকা মাকে দিয়ে এসেছি। আমার হাতে এখন কোনো টাকা পয়সা নেই। আগের বারে এসেই তো তোমাকে একটা নতুন শাড়ি কিনে দিলাম। এভাবে প্রত্যেকবারে আসলেই কিছু না কিছু কিনে দিতে হবে? না না, আমি মার পারমিশন ছাড়া কিছুই কিনে দিতে পারবো না। তার বরের মুখে এমন কথা শুনে মানুষের রাগে পুষতে থাকে। আরে দিদি, তুমি কখন এসেছো? কাল তো জামাইবাবু এসেছে, উনি আসেননি? তুমি একা একা চলে এলে কেন? জামাইবাবুকে তো সঙ্গে করে নিয়ে আসতে পারতে। আর ছাড় তোর জামাইবাবুর কথা, সে তো এখন মায়ের সঙ্গে সুখ দুঃখের কথা বলছে।
অনেকদিন পরে এসেছে তো তাই। তাছাড়া আমি অনেকক্ষণ এসেছি, তা তোর বউ কি আমাকে খেতে যেতে দেবে না নাকি? সেই যে রান্নাঘরে গিয়েছে আর বেরোনোর নাম গন্ধ নেই। আমি এসেছি এই অবস্থা, তাহলে জামাই এলে কি করতো? হ্যাঁ রে বাবু, জানা বৌমাকে একটু বল দিদিকে জন্য কিছু খাবার নিয়ে আসতে। মা আর দিদির মুখে এমন কথা শুনে সুমন রেগে মেগে তার বইয়ের কাছে যায় আর বলে, কি লক্ষ্মী, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? দিদি কখন থেকে এসে বসে গল্প করছে, তাকে একবার খাবার দেওয়ার কথা মাথায় এলো না? সব কি তোমায় বলে দিতে হবে নাকি দিদি ঘন ঘন আসো বলে তোমার বিরক্তি? সারাদিন তুমি কি যে করো কে জানে। আমি তো দিদিকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু দিদি বলল কিছু খাবে না, তাই আমি রাতের রান্নাটা করে নিচ্ছিলাম। ঘরে কেউ এলে তাকে জিজ্ঞেস করে খেতে দিতে হয় বুঝি? সে বলবে হ্যাঁ আমি খাবো। মাথায় তোমার কি আছে, গোবর পড়া? সুমন আগে কখনো লক্ষ্মীর সঙ্গে এরকম কথা বলেনি। সুমনের এমন কথা শুনে লক্ষ্মীর একটু কষ্টেই হলো। সবকিছু ভুলে লক্ষ্মী সবাইকে খাওয়া দাওয়া করিয়ে ঘুমোতে যায়। সেদিন তাদের মধ্যে আর কোনো কথা হয়নি। সেদিন সারা রাত ধরে মানসী তার মাকে বোঝাতে থাকে যে লক্ষ্মীকে অত দয়া দেখানোর কোনো দরকার নেই, যে পরের বাড়ির মেয়ে লক্ষ্মী, সে কখন যে ছবল দিবে তা বুঝতেই পারবে না। এই গো মা, তোমার ছেলের যে প্রাপ্য টাকা তাও তো পেলো না। শুধু শুধু কি একটা গরিব বাড়ির মেয়েকে বিয়ে করে আনলে? ওর মায়ের যা গয়নাগাটি ছিল তাও তো পেলো না, সব ওর কাকু কাকিমা আত্মসাৎ করেছে। তুমি এক কাজ করো, লক্ষ্মীর ওপর অত্যাচার শুরু করো, তারপর ওর বাপের বাড়ি থেকে টাকা আনতে বলো। তাতে যদি টাকা না আসে তাহলে লক্ষ্মীকে বাদ দিয়ে আবার একটা ভাইয়ের বিয়ে দাও, যেখানে তুমি অনেক যৌতুক পাবে। ভাইকেও আর বেশি খাটাখাটনি করতে হবে না। জানো তুমি, আমাদের পাশের বাড়িতে একটা ছেলে বিয়ে করেছে। ছেলেটা খুব গরিব, তার শ্বশুর বাড়ি থেকে তাকে এত টাকা দিয়েছে যে সে দামি বাইক চড়ে ঘুরে বেড়ায়, কোনো রকম কোনো কাজকর্ম করে না। সে যদি গরিব হয়ে এত টাকা পেতে পারে, তাহলে আমার ভাই কোনো অংশে কম পাবে কেন? এটা পড়া কি ঠিক হবে? মেয়েটা তো বেশ ভালো, আর তাছাড়া আমরা তো সব জেনে শুনেই ওকে বিয়ে করে নিয়ে এসেছি। এখন যদি এভাবে অত্যাচার করে টাকা চাই, তাহলে কি ওরা মানবে? হিতে বিপরীত হবে না তো? তোরও কথাও ফেলে দেওয়া যায় না। আমরা সব জেনে শুনে বিয়ে করেছি তো ঠিক আছে, কিন্তু ছেলে আর মেয়েকে তো কিছু না কিছু দিতে হয়। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, এরা কিছুই দিল না। তাই তো বলছি মা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, কিচ্ছু হবে না। তুমি একবার কালকেই ভাইকে বলো লক্ষ্মীকে যেন তার বাপের বাড়ি থেকে টাকা আনতে বলে। এইভাবে মানসী তার মাকে সারা রাত ধরে বোঝায়। সে ততক্ষণ তার মাকে বোঝাতে থাকে যতক্ষণ না তার মায়ের মধ্যে লোভের উদয় হয়। ধীরে ধীরে তার মেয়ের মুখে এমন কথা শুনে সরলা দেবীরও মন ভাঙতে শুরু করে। তার মনের মধ্যেও লোভ জেগে ওঠে। কথাবার্তা শেষ করে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। যাগ্গে, মার মাথায় ব্যাপারটা ঢুকিয়ে দিয়েছি। এতদিনে মানসী তুই একটা কাজের কাজ করেছিস। এবার লক্ষ্মী, তোমার দিন শেষ। আমারই বাড়িতে এসে সবাই চোখের মনি হয়েছিল না, এবার বুঝবে ঠেলা। বাবা, একটা কথা বলবো ভাবছিলাম। বলছি, আর কতদিন তুই অন্যের দোকানে কাজ করবি? তুই বরং একটা ব্যবসা শুরু কর, এতে একটু লাভই হবে। কিন্তু মা, ব্যবসা শুরু করতে হলে তো কিছু টাকা লাগবে। অতগুলি টাকা আমি কোথায় পাবো? কে আমাকে বা ধার দিবে? আমি বুঝতে পারছি মা, সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে তোমার, কিন্তু কি করব বলো? কেউ যদি আমাকে কিছু টাকা ধার দিত তাহলে হয়তো ভেবে দেখতাম। আমি বলছিলাম বাবা, লক্ষ্মীর বাপের বাড়িতে বললে কেমন হয় কথাটা? দেখ, আমি জানি ওরা গরিব, ওর মারও তো কিছু গয়নাগাটি আর বাবারও তো কিছু সম্পত্তি ছিল। যদি সেখান থেকে কিছুটা দেওয়া যায়। এমনিতেও তো আমরা কিছু না নিয়েই বিয়ে করেছি, ওরাও কিছু একটু দিবে বলেছিল, কিন্তু দেখতে দেখতে তো 1 বছর হয়ে গেল, এখনো তো দেওয়ার নাম করছে না। তুই একবার বৌমাকে বলে দেখ, বৌমা যদি বাপের বাড়িতে গিয়ে তার কাকু কাকিমার কাছ থেকে তার বাবা মার প্রাপ্যটুকু আদায় করতে পারে। এই কথা শুনে সুমনও রাজি হয়ে গেল। আর তাদের এই সব কথা দরজা থেকে শুনছিল লক্ষ্মী। সন্ধ্যের পর কাজ থেকে ফিরে সুমন তার মায়ের শেখানো কথাগুলো লক্ষ্মীকে বলে। লক্ষ্মীকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে। লক্ষ্মী, যেভাবেই হোক তোমাকে টাকা নিয়ে আসতে হবে। তোমাকে বিয়ে করেছি, আমারও তো কিছু প্রাপ্য থাকতে পারে, তা তো তোমার কাকা কাকিমা দেয়নি। আমার যে কিছুই নেই, তা তুমি জেনে শুনেই বিয়ে করেছিলে আমাকে। আমার কাকু কাকিমা কখনো আমাকে টাকা দিতে রাজি হবে না। আমার বাবা মায়ের প্রাপ্য টাকা আমাকে বড় করতেই নাকি শেষ হয়ে গেছে। তাই তো ছোট থেকে আমার কাকু কাকিমার সংসারে আমি কাজের মেয়ের মতো বড় হয়েছি। আমি কোনো মতেই টাকা নিয়ে আসতে পারবো না। ছেলে বৌমার কথা আড়াল থেকে শুনছিল সুমনের মা।
পারবো না। ভিখিরি ঘরের মেয়ের আবার তেজ দেখেছ? মানুষই ঠিকই বলেছিল, এইসব মেয়েকে বেশি লাই দেওয়াটা উচিত নয়। ভাগ্যিস আমার মেয়েটা আমাকে সময় থাকতে থাকতে সব বুঝিয়ে দিয়েছিল। হ্যালো মানসীমা, তুই ঠিকই বলেছি, এই মেয়ে কোনোদিনই আমাদের কথা ভাববে না। তোর ভাইকে দিয়ে টাকা আনার কথা বলেছিলাম, মেয়েটা মুখের উপর না বলে দিল। কত বড় সাহস দেখেছিস? এখন কি করা যায় বলতো? মা, আমি তো তোমাকে আগেই বলেছি, এইসব ছোট ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছো, তার মানে খাল কেটে কুমির নিয়ে এসেছো। এরা কোনোদিনই আমাদের কথা ভাববে না। এক কাজ করো, ওর ওপরে কাজের সংখ্যা বাড়িয়ে দাও। কাজ ঠিক মতো না করলে দুদিন খেতেই দিবে না। যত রকমের কাজ আছে সব ওকে দিয়ে করাবে। কাজ না থাকলেও কাজ খুঁজে খুঁজে বের করে দিবে। এমন কাজ করাও যাতে বাধ্য হয়েও বাড়ি ছেড়ে চলে যায়। তারপর ভাইয়ের আবার বিয়ে দেব, তাতে যৌতুক তো ভালো পাবো। আর খেয়াল রাখবে ভাই যেন এসব ঘুণাক্ষরেও টের না পায়। ভাইয়ের সামনে লক্ষ্মীর কাছে ভালো ব্যবহার করবে। ঠিক বলেছিস মা, আমি তাই করব। পরের দিন লক্ষ্মী যখন জামা কাপড় ধুচ্ছিল, মানসীর কথা মতো তাকে একটু কাজ বাড়িয়ে দেওয়ার জন্য তার মা তার ধোয়া জামা কাপড়গুলো নিয়ে সেখানে হাজির হয়। করো করো, আরো কষ্ট করো, এখন দেখবে কাজের ওপর কাজ পাবে। এই নাও বৌমা, তোমার জামা কাপড়ের সাথে সাথে আমার এই জামা কাপড়গুলো ধুয়ে দাও। আমার পক্ষে এতগুলো জামা কাপড় ধোয়া সম্ভব নয়। একটু ভালো করে ধোবে, আর একটু তাড়াতাড়ি হাত চালাও, রান্না আছে। কিন্তু মা, এতগুলো কাপড় একসঙ্গে কি করে ধোবো? আর তোমার শাড়িগুলো তো আমি কালকেই কেচে দিয়েছিলাম। এখন এতগুলো জামা কাপড় ধুয়ে রান্না বসাবো কেমন করে? তোমার কি মনে হয় আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য ধোয়া জামা কাপড়গুলো কাচতে দিচ্ছি? আচ্ছা বেশ, আপনি রাগ করবেন না, আমি কালকে না হয় ধুয়ে দেবো। আজ আবার কতগুলো রান্না করতে হবে। আপনার ছেলে একটু বাদেই চলে আসবে। না না, কাল টাল হবে না, আজই করে দিতে হবে। নাও তাড়াতাড়ি হাত চালাও, বেশি কথা বলো না। শাশুড়ির কথা মতো লক্ষ্মী সমস্ত জামা কাপড় ধুতে শুকোতে দেয়। সেদিন তার খুব কষ্ট হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আবার সুমন চলে আসে। কি গো লক্ষ্মী, খেতে যেতে দেবে নাকি? খিদেতে আমার পেট জ্বলে যাচ্ছে। তারপর আবার কাজে যেতে হবে। লক্ষ্মীও তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে খাবার নিয়ে যায় তার স্বামীর জন্য। মাঝে রাস্তা আটকায় তার শাশুড়ি। বৌমা, তুমি আজ অনেক কাজকর্ম করেছো, তুমি একটু ঘরে গিয়ে বসো, আমি বাবুকে খাবার দিয়ে দিচ্ছি। শাশুড়ির মুখে এমন কথা শুনে লক্ষ্মী প্রথমটা অবাক হয়ে যায়। এই কিছুক্ষণ আগে তাকে বেশি বেশি করে কাজ করিয়েছিল, আবার এখন তার আরামের চিন্তা করছে। দুধ, এত কষ্ট করে রান্না করলাম, স্বামীটাকে ঠিক করে খেতে দেবো, তাও উপায় বলে নো। যাকে, মা হয়তো আমার ভালোই চা, তাই তো আমার হাতের কারিটা ছিনিয়ে নিল। আমি শুধু শুধু মাকে ভুল বুঝি। যাই, এই সুযোগে ফোনটা করে আসি। তারপর সরলা তার ছেলের খাবার নিয়ে আসে। সুমন তার মাকে খাবার নিয়ে আসতে দেখে জিজ্ঞেস করে, কি গো মা, তুমি খাবার নিয়ে এলে? লক্ষ্মী কোথায়? তোমাকে কতবার বলবো তোমার বয়স হয়েছে কাজকর্ম কম করতে। লক্ষ্মী, লক্ষ্মী কোথায় গেলে? তুমি মার হাতে কেন খাবার পাঠিয়েছো? তুমি জানো না মার কত বয়স হয়েছে? এই বয়সে কেউ কাজকর্ম করে? আরে বাপ, তুই চুপ কর, ওর কানে এখন কথা যাবে না। তুই সারাদিন বাড়িতে থাকিস না, তুই বাড়িতে না থাকলে বৌমা কিছুতেই কোনো কাজকর্ম করতে চায় না। সব সময় ওই যে ফোন দিয়েছিস, ওই ফোন নিয়ে বসে থাকে। কি বলছো তুমি? তুমি এতদিন আগে বলনি কেন? কি বলবো আর, সংসারের অশান্তির ভয়ে এতদিন তো চুপ ছিলাম, কিন্তু আজ যখন তুই এত খাড্ডাখাটনি করার পরে এসে খাওয়ার চাচ্ছিস, কিন্তু বৌমার কোনো হুঁশ নেই, তাই তোকে একটু জানালাম। আমি জানিয়েছি বলে তুই বৌমাকে বলিস না কিছু। আজ বৌমাকে বলেছিলাম তোমার জামা কাপড়ের সঙ্গে সঙ্গে আমার জামা কাপড়টা একটু ধুয়ে দিতে, সেটা একটু ধুয়ে দিয়েছিল বলে আজকের রান্নাটা আমাকে দিয়েই করিয়েছে। কিন্তু তাও সব ঠিক আছে, কিন্তু তোকে খাওয়াটা তো দিতে পারতো। সরলা লক্ষ্মীর নামে সব ভুলভাল কথা তার ছেলের কানে ভরে, যার ফলে সুমন খুব রেগে যায়। হ্যালো, একটা ভালো খবর আছে, যেটা শুনলে তুমি খুব খুশি হবে। লক্ষ্মী যখন ফোনে কথা বলছিল, ঠিক সেই সময় সুমন আসে। কি গো লক্ষ্মী, তুমি কার সঙ্গে কথা বলছিলে? তোমাকে আমি ফোনটা দিয়েছিলাম খুব বিশ্বাসের সঙ্গে, তুমি আমার পিঠ পিছে অন্য কারোর সঙ্গে কথা বলছো? তোমার লজ্জা করছে না? আমি কতক্ষণ থেকে এসে খাবার চাইছি, তোমার সেদিকে কোনো হুঁশ নেই না? তাহলে পড়ে আছো কেন আমার বাড়িতেই? চলে যাও এখনই। কিন্তু আমি তো তোমাকে খেতে দিতে যাচ্ছিলাম, আর আমি কাকে ফোন করছি তুমি সেটা না জেনেই আমাকে বকছো। তুমি চুপ করো, আমি তোমার একটা কথা শুনতে চাই না। সব ভুল আমারই। এই বয়সে এসেও আমার মাকে রান্না বান্না করতে হচ্ছে। লক্ষ্মীর কোনো কথা না শুনে সুমন বাড়ি থেকে বেরিয়ে যায়। লক্ষ্মী এত কাজ করেও তার স্বামী তাকে বিশ্বাস করে না, তার কোনো কথাও শুনল না। এই ভেবে সে কান্নাকাটি করতে শুরু করে। আর এই সব কথা হরলা তার মেয়েকে ফোনে বলতে থাকে। আর মানুষই মনে মনে ভাবে সে কাজে সফল হয়েছে। না না,
লক্ষ্মীকে রাস্তা থেকে হাঁটাতে হবে, যেরকম টুকটাক শাসন করলে চলবে না। লক্ষ্মীর শরীরের এমন অবস্থা কেউ যদি শোনে, ঘরের কেউ আর ওর সঙ্গে এমন ব্যবহার করবে না, তখন আর লক্ষ্মীকে আমি বাড়ি থেকে তাড়াতে পারবো না। এই সব কথা জানাজানি হওয়ার আগেই আমি লক্ষ্মীকে ও বাড়ি থেকে দূর করে দেবো, এতে আমার জায়গাটা সমান থাকবে। তা না হলে আমাকে কেউ পাত্তা দেবে না। এর জন্য আমাকে মোক্ষম চাল চালতে হবে। মা, তুমি একবারে ঠিক কাজ করেছো। এভাবেই হাতে রাখবে। এইভাবে শাসন না করলে ঘরের বউরা হাতির ৫ পা দেখতে শুরু করে। প্রথমে তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম, এই বুঝি তোর ভাইয়ের কাছে ধরা পড়ে গেলা। এইসব কথা তারা দুজনে আলোচনা করছিল। ঠিক সেই সময় সেখানে হাজির হয় লক্ষ্মী। লক্ষ্মী তার ননদের সমস্ত কথা শুনে ফেলে, আর সে খুব বুঝতে পারে এই সব কাণ্ড কারখানা চলছে তার ননদের যুক্তি আর বুদ্ধিতে। কি গো দিদি, আমি তো কত ভালো ভেবেছিলাম তোমাকে। আমি তোমাকে নিজের দিদির চোখে দেখেছিলাম। তুমি কিনা এইসব কাজ করিয়ে আমাদের সুখের সংসারটা ভেঙে দিচ্ছ। কি এত বড় কথা? আমি তোমাদের সংসার ভাঙছি? এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমি কি করব না কোন সে জমা ফরজ আমি তোমাকে দেব না। আজ ভাই আসুক। তারপর তার মা আর মেয়ে মিলে বিভিন্ন রকমের কাজ লক্ষ্মীকে দিয়ে করায়। ছোট লোক বাড়ির মেয়ে দেখো, আমার মেয়েকে আবার দোষ দেয়। আজ বাড়ির সব কাজ তুই করবি, আজ একটা দানাও তোকে খেতে দেব না। দূর থেকে তার ছেলেকে আসতে দেখে তারা কলতলা থেকে রুমের মধ্যে চলে যায়। সুমন তারপর সেখানে আসে আর লক্ষ্মীকে বলে, ও আমার আসার সময় হয়েছে দেখে অমনি বিভিন্ন রকমের কাজ নিয়ে বসে গেছো না? তোমার চালাকি আমি বুঝি না ভাবছো না? তারপর সে মা আর দিদির কাছে আসে। সে দেখে তার মা অঝরে কেঁদে যাচ্ছে। দিদি, মায়ের কি হয়েছে? মা কাঁদছে কেন? মায়ের কি শরীর খারাপ? মায়ের কি হয়েছে জানার আগে নিজের বউকে গিয়ে জিজ্ঞেস কর, পারলে একটু শাসন টাসনও কর। আমরা কোনোদিন মায়ের মুখের উপর কথা বলি না। একটা ছোট লোক বাড়ির মেয়ে হয়ে কিভাবে মায়ের উপর তর্ক করতে পারে তা গিয়ে জিজ্ঞেস কর। মায়ের চোখে জল আর দিদির মুখের কথা শুনে সুমন কিছু না ভেবে লক্ষ্মীর কাছে যায় আর লক্ষ্মীকে বলে, লক্ষ্মী, তুমি আমার মাকে কি বলেছো? মা তোমাকে একটু কাজের কথা বলেছে বলে তুমি মায়ের ওপর তর্ক করবে? সুমন যখন লক্ষ্মীকে বকাবকি করছিল, মানুষী আর তার মা তখন জানলা থেকে মজা নিচ্ছিল আর বলা বলি করছিল তাদের অভিনয়ে বেশ কাজ হয়েছে। লক্ষ্মী হাতের সমস্ত কাজ শেষ করে সে তার শাশুড়ির রুমে আসে। এসে দেখে সেখানে সবাই আছে। তারপর সুমনকে সমস্ত সত্যি কথাটা খুলে বলে যে সে মায়ের উপর কোনো রকম তর্ক করেনি, আর এই সব কিছু হচ্ছে তার দিদির ষড়যন্ত্রে। লক্ষ্মীর এই সত্যি কথাগুলোকে সরলা আর মানসী মিলে সুমনের কাছে মিথ্যে প্রমাণ করে দিয়েছিল। মা, দেখেছো তোমার বৌমা কিরকম আমাদের নামে মিথ্যে কথাগুলোকে আমার ভাইয়ের কান ভরাচ্ছে, যাতে ভাই আমাদের ভুল বোঝে আর আমাদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখে। কি রে বাবা, দেখলি তোর সামনেই কিরকম আমাদের চ্যাটাং চ্যাটাং কথা বলছে। তাহলে ভাব তুই না থাকলে আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে। কি গো লক্ষ্মী, তোমার এমন রূপ তো আগে কখনো দেখিনি। তুমি কি ভেবেছিলে আমি তোমার সব কথা বিশ্বাস করব? আমি তোমার সঙ্গে 1 বছর কাটিয়েছি, তার থেকে বেশি সময় কাটিয়েছি আমার মা আর আমার দিদির সঙ্গে। আমি তাদেরকে বেশি চিনি, তোমাকে না। আমি তাদের কথা বিশ্বাস না করে তোমার কথা বিশ্বাস করব? আর তোমার সাহস হয় কি করে আমার মা আর দিদির দিকে আঙুল দেখানো? এই বলে লক্ষ্মীকে রুবে নিয়ে এসে সুমন মারধর শুরু করে। আর আড়াল থেকে সেই সব দেখে মজা পাচ্ছিল সুমনের মা আর তার দিদি। আর তারা একবারের জন্য সুমনকে আটকালো না। মা দেখো, বেশ হয়েছে। সুমন যখন লক্ষ্মীকে মারছিল, তখন সরলাও আর তার মেয়ে তার নিজেদের গায়ে রাগ মেটানোর জন্য তারাও এসে লক্ষ্মীর ওপর প্রহার শুরু করে। বেশ কিছুক্ষণ লক্ষ্মীকে এভাবেই মারতে থাকে তারা। তাদের মার সহ্য করতে না পেরে কিছুক্ষণের মধ্যেই লক্ষ্মী মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই তার মৃত্যু হয়। তারপর সুমন তার দিদি আর মায়ের কথা মতো রাতের অন্ধকারে গ্রামের একটা ছোট্ট নদীতে লক্ষ্মীকে ফেলে আসে। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে যায়। সুমন যখন কাজে যাচ্ছিল তখন তার পথে দেখা হয় তার জামাইবাবুর সঙ্গে। আরে দাদা, তুমি আমাদের বাড়ি যাচ্ছ নাকি? না না, আমি একটু বাজারে যাচ্ছি, তারপর তোমাদের বাড়িতে যাব। তা তোমার খবর কি বলো, কেমন আছো? তা আমার লক্ষ্মী বোনটা কেমন আছে? তা ওর শরীরের সঠিক খেয়াল নিচ্ছ তো? এই সময় একটু সাবধানে থাকতে হয়। আর তো কিছুদিন পরে নতুন গতিতে আসতে চলেছে তোমাদের বাড়িতে। কি যে বলো দাদা, লক্ষ্মী আর আমাদের বাড়িতে থাকে না। ও অন্য কাউকে ভালোবাসে, তাই বাড়ি ছেড়ে চলে গেছে। তোমাকে কি দিদি কিছুই বলেনি? কি যে আবুল তাবুল বলো তুমি! তুমি কি আমার সঙ্গে এখন মজা করছো? আমি যতদূর লক্ষ্মীকে চিনি, ও এমন কাজ করার মেয়ে নয়। আর ও যে গর্ভবতী সেটা তো তোমার দিদি জানতো, তোমরা জানতে না সে কথা।
তুমি এসব কথা জানলে কি করে দাদা? আমি যেদিন শহরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম সেদিনই তো লক্ষ্মী আমাদের বাড়িতে এসেছিল এই সুখবরটা তোমার দিদিকে জানাতে। ও তো ফোনেও বলেছিল তোমার দিদি ওকে ডেকে পাঠিয়েছিল আমাদের বাড়িতে। ও এসেছিল কত খুশি হয়ে। লক্ষ্মী তো চেয়েছিল তোমাকে আর মাকে জানাতে সবকিছু। শরীরের এমন অবস্থা নিয়ে তোমার দিদির কাছে এসেছিল পরামর্শ নিতে। তোমার ভাইকে কি সবকিছু বলে দেবো দিদি? না না, এই মেয়ের কপালে এতটা সুখ আমার সহ্য হচ্ছে না। এখন সবকিছু জানাজানি হয়ে গেলে সবাই এই মেয়েকে নিয়ে মাতামাতি শুরু করে দেবে। তার থেকে বরং সবকিছু চেপে যাওয়াটাই ভালো। কাউকে এই কথা জানতে দিলে চলবে না। আরে না লক্ষ্মী, এখন সবকিছু বলার দরকার নেই। আর কয়েকটা দিন যেতে দাও, তারপর আমি আর তুমি মিলে তোমার এই মা হওয়ার কথাটা বলে মা আর ভাইকে চমকে দেব। ওরাও বেশ খুশি হবে। তোমাকে এখন কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। যেমন আর চলছে তেমন চলতে দাও। লক্ষ্মীর মুখে মা হওয়ার কথা শুনে আমারও বেশ ভালো লাগে। আমিও বেশ খুশি হই। মনে মনে ভাবি আমাদের সন্তান হলো না তো কি হয়েছে, আমার এই লক্ষ্মী বোনটার সন্তান তো আমার সন্তানের মতোই। কিন্তু তোমার দিদি যে কেন সবাইকে জানতে দিল না তাই বুঝতে পারছি না। দাদা, আমরা এসব কিছুই জানতাম না। দিদি আর লক্ষ্মী কোনোদিনই আমাদের এসব কথা জানায়নি। বিভিন্ন রকম অশান্তির কারণে আমরা তিনজন মিলে লক্ষ্মীকে মেরে ফেলেছি। দাদা, তুমি একবার আমার বাড়ি চলো। আজ দিদির সঙ্গে একটা বোঝাপড়া করতেই হবে। এই বলে তারা বাড়ির দিকে রওনা দেয়। মা রে, আজ আমার শরীর খুব খারাপ, তুই আজ থেকে জানা আমার কাছে। তোর ভাইটাও কাজে বেরিয়ে গেল, এখন আমি একা থাকবো কেমন করে রে? না মাটা আমার থেকে যা আমার কাছে। না মা, আমি থাকতে পারবো না। তুমি তো একা থেকে যাবে। এতদিন পর তোমার জামাই বাড়িতে এসেছে, কাল আমরা একটু বেরোবো। তোমার জামাই কি ভাববে বলো তো? আমার শাশুড়ির জন্য আগেরবারেও ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হলো। এখন আমি আবার তোমার জন্য ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে পারবো না। তার থেকে ভাইকে বলো কাজ বন্ধ করে ঘরে থাকতে। তা না হলে ছেলেকে আপার একটা বিয়ে দাও। তোমাকে দেখার দায়িত্ব তোমার ছেলে বৌমার। কেন দিদি, তুমি থাকতে পারবে না? লক্ষ্মী যখন ছিল তখন তো বেশ ঘন ঘন আসতে থাকতে, মাকে কত ভালোবাসতে। রোজ রোজ তোমার কথা শুনেই আমি আর মা লক্ষ্মীকে অবিশ্বাস করতাম। তোমার জন্যই আমরা লক্ষ্মীকে মেরে ফেলেছি। মা জানো, লক্ষ্মী মা হতে চলেছিল, আমরা তা জানতেও পারিনি। দিদি লক্ষ্মীকে বারণ করেছিল আমাদের জানাতে, অথচ দিদি সব জানতো। একবারও সে কথা আমাদের বলেনি। না না, মানে আমি এসব কিছুই জানতাম না। তুই কি করে জানলি? মা, তুমি বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। চুপ করো মনসি। আমার বাড়িতে যেদিন লক্ষ্মী এসেছিল তোমাকে দিদি হিসেবে এইসব কথা জানানোর জন্য, সেদিন আমি আড়াল থেকে সব শুনেছি। আর এটাও শুনেছি তুমি ওকে বারবার বারণ করেছিলে মা আর ভাইকে সব কথা জানাতে, কারণ তুমি এতদিন মা হতে পারোনি, তাই তুমি কারোর ভালোবাসা এখনো পর্যন্ত পাওনি। কিন্তু পরের বাড়ির মেয়ে যদি ওই ভালোবাসা পায় সেটা তোমার সহ্য হচ্ছিল না, তাই এইসব কথা না জানিয়ে বিভিন্ন রকম অপবাদ দিয়ে তোমরা তাকে মেরে ফেলেছো। হায় হায় হায়, আমি কি ভুল করলাম? এই মেয়েটার কথা শুনে আমি লক্ষ্মীমন্ত বউটাকে নিজের হাতে খুন করেছি। দূর হয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতন মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। তোর ওই হিংসুটির কারণের জন্য তোর শাশুড়িও তোকে পছন্দ করতো না। কুলাঙ্গার মেয়ে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে।